আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। গুড আফটারনুন টিচার। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভিডিও অন করে ফেলো। ভিডিও অন করো তোমরা, হ্যাঁ? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভিডিও অন করো সবাই। আচ্ছা, তোমাদের জন্য একটা নির্দেশনা ছিল, তাই না? ভিডিও অন করার আর মিউট হয়ে ক্লাস করা, তাই না? যখন প্রয়োজন হবে তোমরা আনমিউট হবা। মিস অনেকে ঢুকতে পারছে না? আমি তো অ্যাডমিট করছি সবাইকেই। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাসটা আরম্ভ করে দিই। আমরা এখন 41 জন আছি। অনেকে এসছে, নিয়ে নেই আগে ওদেরকে।
আচ্ছা, আরো কয়েকজন আসছে, আমি একটু নিয়ে তারপর আরম্ভ করি, কেমন? একটু অপেক্ষা করতে হবে। অনেকে বার আসছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আরম্ভ করছি ক্লাসটা, কেমন? স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা সবাই? স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি মিস। জি ম্যাম। ওকে, একটু দেরি হয়ে গেল, সরি, এই কারণে আমি খুবই দুঃখিত। আরো অনেকে আছে, দেখি নিয়ে নেই। হ্যাঁ, তো আমরা গত লেকচারে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ শ্রেণীর অধ্যায় 1 পড়ছিলাম। গত 4টা লেকচার ধরেই আমরা অধ্যায় 1 পড়ছি, কোষ ও এর গঠন। হ্যাঁ, আজকে লেকচার 5। আমরা প্রথম থেকে পড়ছিলাম হচ্ছে একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। আরো অনেকে এসছে, একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। হ্যাঁ, বারবার অ্যাডমিট করতে একটু সমস্যা হয়। আচ্ছা, একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনে আমরা প্রোটোপ্লাস্ট পড়েছি গত লেকচারে, সরি, প্রোটোপ্লাস্ট। আজকে আমরা মূলত কোষ ঝিল্লি পড়বো। প্রোটোপ্লাস্টের পরবর্তী অংশ কোষ ঝিল্লি, সেই সম্পর্কে আজকে আমাদের মূল আলোচনা। তো প্রোটোপ্লাজমের প্রধান অংশগুলো আগে আমরা দেখব। প্রোটোপ্লাজমের প্রধান অংশসমূহ আমরা দেখব। তোমাদের হাতে কি বই আছে বলো তো? জি মিস। জি মিস, বই আছে। বই নিয়ে বসবে সবাই। হ্যাঁ, একটা কলম বই নিয়ে বসো, তাহলে সুবিধা হবে আমাদের ক্লাস করতে। আচ্ছা, আজকে আমরা প্লাজমা মেমব্রেন, হ্যাঁ, প্লাজমা মেমব্রেন সম্পর্কে মূল আলোচনা আমাদের। হ্যাঁ, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস, এই 3টা অংশ হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের। আবারও বলছি, প্রোটোপ্লাজমের প্রধান অংশগুলো হলো প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো আজকে আমরা প্রোটোপ্লাজমের এই অংশটুকু অর্থাৎ প্লাজমা মেমব্রেন সম্পর্কে আলোচনা করব। তোমরা এই চিত্রটা আগেও তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা তোমাদের বই আছে, পাঠ্যপুস্তকে আছে, হাসান স্যারের বইয়ে। আমরা এখানে একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজমের অংশগুলোকে। আচ্ছা, তোমরা একটু মিউট হও তো বাবা, একটু মিউট হও, সবাই মিউট হও। দেখো, প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু, এর মধ্যে এই যে 3টা অংশ এখানে লেখা আছে, আমরা প্রথমেই পড়েছিলাম, জেনেছিলাম এই সম্পর্কে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই যেখানে লেখা আছে দেখো, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই 3টা অংশে বিভক্ত হচ্ছে প্রোটোপ্লাজম। এবং আজকে মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে? তো আমরা বোঝার সুবিধার জন্য তোমাদের সামনে আবারও সেই চিত্রটি, উদ্ভিদ কোষের, আদর্শ উদ্ভিদ কোষের দ্বিমাত্রিক গঠন ও চিহ্নিত চিত্রটা আবার দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে প্লাজমা মেমব্রেন অংশটুকু, এই যে একেবারে ভিতরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন এই অংশটুকুই আজকে আমরা পড়ব। প্লাজমা মেমব্রেনকে কোষ ঝিল্লি বলা হয়।
ইংরেজিতে সেল মেমব্রেন বলে থাকি আমরা। এই প্লাজমা মেমব্রেন সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো তোমাদের বইয়ে এভাবেই দেওয়া আছে। আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি হলুদ হাইলাইটার দিয়ে কিছু অংশ চিহ্নিত করেছি, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমেই জানবো যে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কি। তোমরা ক্লাস 9-10-এও জেনেছো, ছোট ক্লাসেও এই সম্পর্কে পড়েছো, তবুও আমরা আবারও জানবো আজকে, বা আবারও মনে করার চেষ্টা করি কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কি। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম, হ্যাঁ, যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। অর্থাৎ একটা সজীব কোষের প্রোটোপ্লাজম যেই মেমব্রেন দ্বারা আবৃত বা ঝিল্লি দ্বারা আবৃত, তাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, একে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, বা এর আরো অনেকগুলো নাম আছে প্লাজমা মেমব্রেনের। একে প্লাজমা লেমা বলা হয়, সাইটো মেমব্রেন বলা হয়, এছাড়া বায়োমেমব্রেনও কিন্তু একে বলা হয়ে থাকে। কার্ল নাগেলি, হ্যাঁ, 1855 সালে সর্বপ্রথম এই ঝিল্লিটাকে বলেছিলেন প্লাজমা মেমব্রেন, অর্থাৎ নামকরণ করেছিলেন কে? কার্ল নাগেলি। তবে বর্তমানে অনেকে এটাকে বায়োমেমব্রেন বলেন, হ্যাঁ। এবং প্লাজমা লেমাও কিন্তু প্লাজমা ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের একটা নাম, এবং এই প্লাজমা লেমা নামটা দিয়েছেন জে.কিউ. ফ্লাওয়ার 1931 সালে। প্রতিটি এখানে দেখা যায় যে এই ঝিল্লিটা স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট, অর্থাৎ ভাঁজ হয়ে থাকে, হ্যাঁ, শারীর কুচিতে যেমন ভাঁজ থাকে তেমন ভাঁজ এখানে দেখা যায়। এই প্রতিটা ভাঁজকে আমরা বলবো মাইক্রোভিলাস, বহু বচনে একে বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই নামটা তোমরা আগেও শুনেছো। আর কোষ অভ্যন্তরে বা কোষের ভিতরে অধিক প্রবিষ্ট বা বেশি করে ঢুকে থাকা মাইক্রোভিলাস যেগুলো, তাকে বলা হয় পিনোসাইটিক ফোসকা। অর্থাৎ মাইক্রোভিলাস যখন অনেক বেশি গভীরে যায়, কোষের অনেক গভীর পর্যন্ত চলে যায়, তখন তাকে আমরা বলবো পিনোসাইটিক ফোসকা। এবং প্রাণী কোষে এই পিনোসাইটিক ফোসকা আমরা ভালো করে দেখতে পাই। এতটুকু অংশ কি তোমরা বুঝতে পেরেছো যে বায়োমেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কি? হ্যাঁ, অনেক ভিতরে প্রবেশ করে বলতে কি বোঝায়? মানে হচ্ছে, আমি একটু ছবিটা দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবা। আচ্ছা, আগের ছবিতে চলে যাই। আমরা এই ছবিটা একটু দেখি। দেখো পিনোসাইটিক ফোসকা, হ্যাঁ, দেখো তো এই যে প্লাজমা মেমব্রেন একেবারে ভিতরের লেয়ারটা, এটা দেখো কিভাবে গভীরে অর্থাৎ কোষের ভিতরে প্রবেশ করেছে, দেখেছো? এই অবস্থায় যখন থাকবে বা যখন অনেক ভিতর পর্যন্ত এই প্লাজমা মেমব্রেন কোষের ভিতর পর্যন্ত চলে যাবে, তখন তাকে বলবো পিনোসাইটিক ফোসকা। তুমি এখন বুঝতে পারছো পিনোসাইটিক ফোসকা? একটু দেখো, বুঝতে পেরেছো না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এর পরের অংশটুকু দেখি যে এই প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন, হ্যাঁ, ভৌত গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার কেমন। কোষঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে দুজন বিজ্ঞানী, ড্যানিয়েল এবং ডেভসন, 1935, ওনারা সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন যে প্লাজমা মেমব্রেনটা গঠনটা হচ্ছে এমন। ঠিক আছে, তারা একটা মডেল দেখান বা প্রস্তাব করেন। এটি হচ্ছে স্যান্ডউইচ মডেল। এই মডেলের নাম ছিল স্যান্ডউইচ মডেল। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট। আমরা এখানে ছবিও দেখতে পাচ্ছি, দুইটা স্তর, দেখো এখানে একটা স্তর আর এখানে একটা স্তর, হলুদ সাদা নিয়ে একটা স্তর, আবার হলুদ সাদা নিয়ে একটা স্তর। আচ্ছা, দুইটা স্তর নিয়ে গঠিত প্রতিটা মেমব্রেন। প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর আছে। দেখো একটু দেখি ছবিটা, প্রোটিনের স্তর দেখো আমি হলুদ রং দিয়ে চিহ্নিত করেছি, হ্যাঁ, প্রোটিনের স্তর। আর তারপরে আছে এই যে একটা গোল অংশ এবং তার সাথে দুইটা লেজের মতো অংশ, এই পুরো অংশটাকে বলা হবে লিপিড স্তর। তাহলে প্রোটিনের একটা স্তর থাকে, আরেকটা থাকে লিপিডের স্তর। এই দুইটা স্তর থাকে এক একটা স্তরের মধ্যে। এই দুইটা স্তর নিয়ে একটা স্তর গঠিত, এই যে একটা স্তর, আবার এই দুইটা স্তর নিয়ে এই একটা স্তর গঠিত। তাহলে টোটাল দুইটা স্তর থাকে, প্রতিটা স্তরে আবার দুইটা স্তর থাকে। প্রতিটা স্তরে দুইটা স্তর হচ্ছে, একটা হলো প্রোটিনের, আরেকটা হচ্ছে লিপিডের। বুঝতে পেরেছো? হ্যাঁ, অথবা একটা কথা হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই বলবা, বলো। মিস, এখানে যে প্রোটিন স্তর আর লিপিড স্তর, এখানে আবার নিচে যে সেকশনে সেখানে লিপিড স্তর প্রতিস্তর দেওয়া আছে। প্রত্যেকটাকে কি একটা পাউরুটির মতো করে ভাবা যায় না? ভাবা যায়, ভাবা যায়।
ভাবা যায় দেখেই তো দুইটাকে একসাথে করে স্যান্ডউইচ বলছে। বুঝতে পারছো? মনে করো এই হলুদ অংশ প্রোটিন অংশ যদি পাউরুটি হয়, হ্যাঁ, আর ভিতরে যদি অন্য কিছু থাকে, তাহলে স্যান্ডউইচের মতো না ব্যাপারটা? দেখো তো, হ্যাঁ, দুইটা পাউরুটির মাঝখানে কিছু জিনিসপত্র দিয়ে, হ্যাঁ, খাবারের উপযুক্ত কিছু যেমন সালাদের কিছু অংশ দিয়ে আমরা মেয়োনেজ দিই, তাই না? তারপরে মনে আপনার কথা শুনতে পাচ্ছি না। তাই এখন শোনা যাচ্ছে? মাংস দেওয়া হয়, অনেক ক্ষেত্রে ভেজিটেবল দেওয়া হয়, এভাবে করে মাঝখানে দুই পাউরুটির মাঝখানে দিয়ে আমরা স্যান্ডউইচ তৈরি করি না? ঠিক সেই রকম ভাবে প্রোটিন স্তরের মাঝখানে লিপিড স্তর থাকে, এভাবেও তোমরা ভাবতে পারো। আবার প্রোটিন লিপিড এই পুরাটাকেই তোমরা কিন্তু ভাবতে পারো হচ্ছে এক একটা স্লাইস পাউরুটির, আর মাঝখানে কিছু আছে, এভাবে ভেবেও কিন্তু তোমরা মানে চিন্তা করতে পারো এটা একটা স্যান্ডউইচ। এই কারণে একে বলা হয় স্যান্ডউইচ মডেল। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির উপরে ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর থাকে। আমি তোমাদেরকে যেভাবে বলেছি, এটা একটা স্তর প্রোটিনের, এটা একটা স্তর প্রোটিনের, আর মাঝখানে এটা হচ্ছে লিপিডের স্তর, সাদা অংশগুলো, আর এটা হচ্ছে লিপিডের স্তর। তাহলে দুই সাইডে প্রোটিন স্তর, মাঝখানে হচ্ছে লিপিড স্তর, এই জন্য একে বলা হয়েছে যেটা স্যান্ডউইচ মডেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এর আরো কিছু তথ্যে, যে এছাড়াও প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠন সম্পর্কে শুধুমাত্র ওনারা দুজনই বলেনি, এছাড়া বেনসন মডেল আছে, লিনার্ড এবং সিঙ্গার্স মডেল আছে, রবার্টসন, হ্যাঁ, এর ইউনিট মেমব্রেন মডেল বা হাইপোথিসিস আছে, সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল আছে, এরকম অনেকগুলো মডেল আছে কোষ ঝিল্লির ক্ষেত্রে। তো ইউনিট মেমব্রেন সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকে লেখা আছে, ইউনিট মেমব্রেনটা কি এটা আমরা একটু জানবো। হ্যাঁ, বিজ্ঞানী রবার্টসন 1959 সালে বা খ্রিস্টাব্দে প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন মতবাদটা ব্যক্ত করেন। কে ব্যক্ত করেন? বিজ্ঞানী রবার্টসন 1959 খ্রিস্টাব্দে। তিনি বলেন এই মেমব্রেনের ইউনিট মেমব্রেন যখন তিনি প্রস্তাব করেন, সেই সম্পর্কে তিনি বলেন যে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার। সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন মোটামুটি একই রকম, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার। হ্যাঁ, ফসফোলিপিড দিয়ে ফসফেট এবং লিপিড থাকে, এই বাইলেয়ার বা দুইটা লেয়ার দিয়ে যার স্থানে স্থানে প্রোটিন গ্রথিত থাকে, বা প্রোটিন এর মাঝখানে থাকবে। স্থানে স্থানে গ্রথিত বা স্থানে স্থানে যে প্রোটিন যে প্রবিষ্ট থাকে, ভিতরে ঢুকে থাকে, এই প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেনও বলা হয়। এই ইউনিট মেমব্রেন কি, এটা অনেক সময় কোশ্চেন আসে, তোমরা তখন বলবা যে এখানে যেভাবে লেখা আছে যে ইউনিট মেমব্রেন স্থানে স্থানে গ্রথিত প্রোটিন সহ, হ্যাঁ, ফসফোলিপিড যে বাইলেয়ার থাকে, একে আমরা বলি বা একে বলা হয় ইউনিট মেমব্রেন। এই সম্পর্কে এটা মানে এই মতবাদ ব্যক্ত করেন হচ্ছেন বিজ্ঞানী রবার্টসন 1900। মিস, এখানে বাইলেয়ার দ্বারা কি বোঝানো হয়েছে? বাইলেয়ার মানে দুইটা লেয়ার, বাইলেয়ার মানে হচ্ছে দুইটা লেয়ার। হ্যাঁ, আমরা একটু দেখি চিত্রটা আবার দেখো, বাইলেয়ার দুইটা লেয়ার না, এখানে দেখতে পাচ্ছ দুইটা লেয়ার আছে না? আচ্ছা, হ্যাঁ জি মিস। হ্যাঁ, এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। বিভিন্ন মডেলের মধ্যে সবচাইতে যে গ্রহণীয় মডেল, যেটা গ্রহণযোগ্য মডেল, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এবং এটা প্রস্তাব করেন হচ্ছে এস জে সিঙ্গার এবং জিএল নিকলসন। হ্যাঁ, জিএল নিকলসন, এস জে সিঙ্গার, ওনারা এটা প্রস্তাব করেন 1972 সালে। এটা মনে রাখতে হবে আমাদের। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এনারা দুইজন প্রবর্তিত মডেলকে বলা হয়, মানে যে সিঙ্গার এবং নিকলসনের যে মডেল, তাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এটা বারবার আসে, মানে প্রায়ই আমাদের বোর্ডে এই কোশ্চেনটা এসে থাকে প্রয়োগমূলক প্রশ্ন হিসাবে। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি কেমন সেটা বলছে, এখানে খুব শর্টে বলা আছে, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব এই মডেলটা কেমন সেই অনুযায়ী। আমরা নিচের চিত্রটা একটু দেখি, তোমরা একটু নিচের চিত্রে তাকাও এবং আমার কথাগুলো শোনো। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি হচ্ছে দুইটা স্তর বিশিষ্ট, প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। হ্যাঁ, এই যে ফসফোলিপিড দিয়ে গঠিত, এবং উভয় স্তরে হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি থাকে। হাইড্রোকার্বন লেজ থাকে, এই যে লেজগুলো এরা পরস্পর মুখোমুখি থাকে, এমন ভাবে অবস্থান করে যেন লেজগুলো মুখোমুখি অবস্থান করে। এবং পানিগ্রাহী যে মেরু মানে যে গোল অংশগুলো, এরা হচ্ছে
পরস্পর থেকে বিপরীতে থাকে। দেখো বিপরীত দিকে গোল অংশগুলো আছে, মেরু অংশগুলো এবং লেজ অংশগুলো পরস্পর মুখোমুখি অবস্থান করছে। ঝিল্লির প্রোটিন অণুগুলো, হ্যাঁ প্রোটিন যে অণুগুলো থাকে, হ্যাঁ বলো। মিস পানিগ্রাহী মানে কি? পানিগ্রাহী মানে পানি গ্রহণ করে, হ্যাঁ পানি গ্রহণ করতে পারে, প্রাণী আসলে সংস্পর্শে গ্রহণ করে, কেমন? আচ্ছা, তাহলে ঝিল্লির প্রোটিন অণুগুলো কিভাবে থাকে আমরা একটু দেখি। ফসফোলিপিড স্তরের মধ্যে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই যে বিভিন্ন ধরনের প্রোটিন এখানে দেখা যাচ্ছে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এরা দেখো এই লেয়ারটার বিভিন্ন জায়গায় থাকে, এখানে থাকছে, এখানে থাকছে, হ্যাঁ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তোমার বিক্ষিপ্ত অবস্থায় প্রোটিন গুলো থাকে। আর কার্বোহাইড্রেট থাকে এবং অন্যান্য উপাদানও থাকে এর মধ্যে। এগুলো ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। এই যে দেখো বলছে যে কার্বোহাইড্রেট, হ্যাঁ কার্বোহাইড্রেট থাকে, তারপর কি বলছে যে অন্যান্য উপাদান, এগুলো এইটার মধ্যে বিভিন্ন জায়গায়, যেমন কোলেস্টেরল থাকে, বিভিন্ন জায়গায় এরকম ভিতরে ঢুকে ঢুকে থাকে, কেমন? এখানে সেখানে থাকে, কোনো নির্দিষ্ট নিয়মের মধ্যে এরা থাকে না। প্রোটিনও থাকে না, কার্বোহাইড্রেট, অন্যান্য উপাদান যেগুলো থাকে এই লেয়ারটার মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। লিপিড অণুর মধ্যে এরা কি জায়গা চেঞ্জ করে? হ্যাঁ, এই সম্পর্কে আমরা জানবো, এই সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। আমরা আগে মূল যে তথ্যগুলো সেগুলো জানি, এরপরে পরবর্তী অংশ শুনলেই তোমরা বুঝতে পারবা যে কত রকম তথ্য আছে এর মধ্যে জানার, কত কিছু আছে জানার। আচ্ছা, লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে বা এই যে সাজানো অবস্থা, একে সিঙ্গার ও নিকেলসন সমুদ্র তলে ভাসমান হিমশৈল, আমরা জানি আইসবার্গ সম্পর্কে তোমরা জানো, সেই আইসবার্গের সাথে তারা তুলনা করেছেন যে প্রোটিন যেভাবে আছে, হ্যাঁ সেই যে বিন্যাস যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে সিঙ্গার এবং নিকেলসন যারা এই মেমব্রেন মডেলটাকে প্রবর্তিত করেছেন, হ্যাঁ প্রস্তাব করেছেন, তারা বলেছেন যে এগুলো অনেকটা হিমশৈল, সমুদ্রের মধ্যে যেভাবে হিমশৈল বা আইসবার্গ থাকে ঠিক সেইভাবে থাকে, সেটার সাথে তুলনা করেছেন। এই কারণে এই মডেলটাকে আবার আইসবার্গ মডেলও বলে। সুতরাং তোমরা যখন প্রশ্ন পাবে যে ফ্লুইড মোজাইক মডেল উপস্থাপন করো চিত্রের সাহায্যে অথবা ব্যাখ্যা করো, সেটা তখন পারবা। আবার যদি আইসবার্গ মডেল বলে, অনেক ক্ষেত্রে অনেকে খেয়ালি মনেই করতে পারবা না যে আইসবার্গ মডেল আবার কোনটা। সুতরাং আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের যে আরো কিছু নাম থাকে, হ্যাঁ সেই নামগুলো মনে রাখার চেষ্টা করব যে আইসবার্গ মডেল হচ্ছে আসলে ফ্লুইড মোজাইক মডেল। বুঝতে পারছো আমার কথা? জি মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো আছে, এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে আসলে ব্যাখ্যা করা আছে, আমরা পুরোটা আজকে পড়তে পারবো না, ভালো মতো বুঝতে চাইলে আমরা কিছুটা জানবো আজকে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির যে গাঠনিক উপাদানগুলো সেইগুলো কি কি। প্রথমে আছে ফসফোলিপিড বাইলেয়ার, হ্যাঁ প্রথম অংশটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, তোমাদের বইয়ে কিন্তু ঠিক এভাবেই আছে। আর ছবিটা বারবার করে আমি এটার সাথে একসাথে করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ফসফোলিপিড বাইলেয়ার এটি 2 স্তর বিশিষ্ট, বাইলেয়ার মানে 2 স্তর, এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। তাহলে ফসফোলিপিড অণু দিয়ে তৈরি এবং 2 স্তর, এই কারণে একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। আচ্ছা, প্রতিটি ফসফোলিপিড এক অণু গ্লিসারল থাকে এর মধ্যে, গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ থাকে। এই যে ফ্যাটি অ্যাসিড লেজ হচ্ছে এগুলো নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, হ্যাঁ, এবং একটি পোলার ফসফেট হেড থাকে। এই যে ফসফেট হেড মানে মাথা, হ্যাঁ গোল গোল অংশগুলো হচ্ছে ফসফেট দ্বারা তৈরি, এই হেড থাকে, এবং নন পোলার ফ্যাটি অ্যাসিড থাকে, এই যে ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে। তাহলে আমরা মনে রাখবো শুধু যে ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে এবং আরেকটা কি থাকে বলো, পোলার ফসফেট হেড থাকে। ঠিক আছে, নন পোলার হচ্ছে লেজ আর পোলার হচ্ছে ফসফেট হেড থাকে। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে থাকে গ্লিসারল। আচ্ছা আমরা হ্যাঁ বলো। আমরা না নন পোলার দিয়ে কি বুঝিয়েছে? নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ, পোলার মানে হচ্ছে তোমার হচ্ছে মেরু, হ্যাঁ মেরুতে থাকে হচ্ছে পোলার হেড, হচ্ছে যে মেরু অঞ্চলে অবস্থিত হেড গুলো, আর নন পোলার মানে হচ্ছে মেরু অঞ্চলে না এমন জায়গায় অবস্থিত হচ্ছে লেজ গুলো। ঠিক আছে, নন পোলার মানে হচ্ছে যে পোলার না, ঠিক আছে না, বুঝতে পারছো? মেরু আর হচ্ছে মেরুতে না। মেরু তো আমরা যখন, হ্যাঁ আমরা যখন
মাইটোসিস মিওসিস পড়েছি তখন মেরু অঞ্চল পড়েছি না, যে মেরুর দিকে কি থাকে আর মেরুর বিপরীতে কি থাকে। হ্যাঁ, আমরা জাস্ট বোঝার জন্য মেরু অঞ্চল। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ অথবা না বলো। জি মিস। আচ্ছা, এরপরে অংশটুকুই শুধু আমরা জানবো, সেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এরপরে অংশে আছে মেমব্রেন প্রোটিন। এখানে অনেক ধরনের প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, হলুদ রং দিয়ে আমি চিহ্নিত করেছি 3 ধরনের প্রোটিনকে। হ্যাঁ, এখানে তাই লেখা আছে যে কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন আমরা পাই। একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, দেখো ইন্টিগ্রাল প্রোটিনটাকে আমরা দেখি একটু চিত্রের মধ্যে, ইন্টিগ্রাল প্রোটিন। এরপরে আছে পেরিফেরাল প্রোটিন, এই যে পেরিফেরাল প্রোটিন। আরো আছে হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন এর মধ্যে পাওয়া যায় এবং মেমব্রেনে অবস্থিত প্রোটিন গুলোকে সবগুলোকে একসাথে আমরা বলি মেমব্রেন প্রোটিন। এই 3 রকমের প্রোটিনকে আমরা একসাথে বলবো মেমব্রেন প্রোটিন, কেননা এরা মেমব্রেন বা আবরণীটার মধ্যে অবস্থিত। এছাড়া আছে গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স আছে। আচ্ছা, এটি ঝিল্লির উপরে একটি চিনির স্তর বিশেষ, একটা চিনির স্তর বা লেয়ার থাকে। ফসফোলিপিড অণুর সাথে সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল দিয়ে যুক্ত থাকে, যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেটের শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। এটা একটু কঠিন মনে হচ্ছে। আমরা এই যে গ্লাইকোক্যালিক্সটা কি সেটা বোঝাচ্ছে এখানে, এখনো অনেকে আসছে। হ্যাঁ, যাই হোক, আমরা একটু নাম ডাকতেও হবে তোমাদের, আমরা এই অংশটাতে শেষ করে দিব, আমাদের হাতে 10 মিনিটও নাই। আচ্ছা, আমরা একটু বলি যে কার্বোহাইড্রেট শৃঙ্খলের সাথে যুক্ত থাকে এটা, এই গ্লাইকোক্যালিক্সটা। এটা গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খলে যুক্ত হয়ে এই গ্লাইকোপ্রোটিন গঠন করে। এই যে গ্লাইকোপ্রোটিন গঠন করে, আমরা একটু এই যে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন গঠন করে এই গ্লাইকোক্যালিক্স। আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। এবার তোমরা বুঝতে পারবা যে গ্লাইকোপ্রোটিন যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, যেটাকে আমরা প্রথমেই বলেছি গ্লাইকোলিপিডের কথা, এই দুইটা একসাথে আমরা বলবো গ্লাইকোক্যালিক্স, যেটাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এখানে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড, এই দুটাকে একসাথে আমরা বলবো হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোক্যালিক্স এবং কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে। আমরা একটু দেখে নেই, ঝিল্লির বহিঃস্তর হচ্ছে এইটা, বাইরের দিক হচ্ছে এইটা, আর ঝিল্লির ভিতরের দিক হচ্ছে এটা। তোমরা কি এই ব্যাপারটা একটু বুঝতে পেরেছো কিনা বলো দেখি? ঝিল্লির বাইরের দিক হচ্ছে এটা, ছবিটার বাইরের দিকে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার ঝিল্লির বাইরের দিক, আর ঝিল্লির ভিতরে পুরাটা অংশ হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট, এগুলো কোথায় থাকে? ঝিল্লির বাইরের দিকে, যেটা একটা লেয়ারের মতো থাকে, যেটা এখানে দেখানো যাচ্ছে না। কেমন? এই হলো, এতটুকুই আমরা আজকে পড়বো, কেননা আমাদের নাম ডাকতে হবে। এতটুকু পড়বো এবং সামনের অংশটা তোমাদের জন্য রেডি করেছি, এটা পরবর্তীতে আমরা জানবো। দুইটা অংশ আছে, আমরা বাড়ির কাছে একটু দেখি। কোষ ঝিল্লি কি? খুব অল্প অংশই পড়তে পারলাম আজকে। মাইক্রোভিলাস বা পিনোসাইটিক ফোস্কা এগুলো কি? এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ইউনিট মেমব্রেন কি? ফ্লুইড মোজাইক মডেলকে আইসবার্গ মডেল বলা হয় কেন? এই পর্যন্তই আজকে আমরা কোশ্চেন দিলাম। হ্যাঁ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। আমরা একটু নাম ডাকবো তোমাদের, তোমরা একটু আনসার করো, প্রেজেন্ট দাও। রোল 1 থেকে আরম্ভ করো, বলো। 301 আছো? ম্যাম, রোল 20404 প্রেজেন্ট। আচ্ছা, এভাবে না, একদম 1 থেকে বলবা। মিস 301। 301 থেকে, শোনো আমি বলি, 1 থেকে 10 পর্যন্ত কে কে আছো? 2 আছো, 3, 4, 5, ম্যাম 6। আচ্ছা 6, 7, 8, 9, মিস 10, 9। 8, 9, 10 আছো? মিস আমি 10। 10, 11, পরপর বলে যাও। রোল বলতে থাকো। 11। আচ্ছা, 12 আছো? 12। 13 বলো, 13 থাকতে বলো। 14, 15, 16, প্রেজেন্ট ম্যাম। কত? কত? 15। 17 16 আছো? 16 আছো? আচ্ছা, 17, 17 আছো? 17 আছো? 18,
হুম 15 দিয়েছি 17 18 18 আছো সি 18 19 20 Yes, ma'am. কত 19 আচ্ছা 20 Miss Miss 20 আছো Ji Miss. আচ্ছা 21 22 Miss 23 Yes, Miss. কত Miss 22. Miss আচ্ছা আমি 22. বলি সবাই মিউট হও আর যে প্রেজেন্ট করবা সে শুধু আনমিউট হবা তাহলে এখানেই তো দেখতে পাবো আমি 23 24 25 কত 25 26 27 Yes, Miss. কত ইয়াস মিস না বলে রোলটা বলো বাবা 26 Miss 26. আচ্ছা 27 28 29 Miss 28. 28 29 30 31 মিস 30 31 32 33 মিস 30 30 দিয়েছি 31 32 33 আছো 34 35 Ma'am, 36 35 36 ম্যাম 36 আচ্ছা 37 ম্যাম 38 37 37 ম্যাম 38 38 39 এর পরপর বলে যাও তোমরা 39 40 41 ম্যাম 41 42 43 44 ম্যাম 45 44 44 45 46 47 48 Yes, 49 ma'am. Ma'am, 48 Miss আচ্ছা 48 47 48 সবাই মিউট হও যারা আচ্ছা Ma'am, 47. হ্যাঁ দিয়েছি 47 48 49 দিয়েছি 50 51 52 জি মিস 51 52 52 মিস 53 51 দিয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছি বাবা দিয়েছি আমি দেখেছি 52 53 54 Ma'am, 54. হ্যাঁ 54 দিয়েছি 55 55 Yes, ma'am. 55. আচ্ছা 56 56. আচ্ছা 53 দিয়েছি 56 57 সবাই মিউট হও নাহলে শোনা যায় না বাবা একদম সময় কম সবারটা নিতে পারবো না 56 আছো 57 58 প্রেজেন্ট ম্যাম ম্যাম 58 হ্যাঁ 59 প্রেজেন্ট বলবা না রোল বলো 59 60 61 Miss, আমি 360. আচ্ছা 60 61 62 63 64 65 Miss 65. 66 আচ্ছা 66 67 হ্যাঁ হ্যাঁ দিয়েছি 67 রোল দেখা যায় তোমরা শুধু আনমিউট হবা 67 68 69 70 ma'am. হ্যাঁ রোল বলবা 70 ওকে 71 72 73 72. 72 73 আছো আচ্ছা 74 75 76 আছো 76, Miss. 77 78 79 80 81 82 83 84 Miss 82. 85 86 Ma'am, 70 আছে. 70 আচ্ছা এতক্ষণ হ্যাঁ দিয়েছি বাবা আচ্ছা 82 83 84 85 86 Miss 82. দিয়েছি বাবা 87 88 89 90 Ma'am, 90. 88 আছো Ji, Miss. Miss 90. 90 হ্যাঁ দিয়েছি 90 দিয়েছি আচ্ছা 90 পর থেকে 91 থেকে 400 পর্যন্ত আছে Madam, 93. হ্যাঁ Madam, 92. আচ্ছা, ম্যাম 92 93 হ্যাঁ তারপরে Madam, 92. হ্যাঁ দিয়েছি 92 93 দিয়েছি 400 পর্যন্ত বলো সময় একদম শেষ Miss 99.
আচ্ছা, 99 দিয়েছি। হ্যাঁ, দিয়েছি 400 মধ্যে আর কেউ আছো? আচ্ছা 96। হ্যাঁ, 400 পরে বলো, 400 থেকে 410। ম্যাম 401 ম্যাম 401 ম্যাম 404 প্রেজেন্ট। আচ্ছা ম্যাম 404। 401 হ্যাঁ দিয়েছি, 1 4 দিয়েছি। 10 পর্যন্ত কেউ আছো? ম্যাম 401 দিয়েছি 401 404 দিয়েছি। এরপরে তোমাদের রোল 413 বলতে থাকো, সময় নাই কিন্তু, একদম সময় নাই। 415। ওকে, এরপরে বলতে থাকো, যে যে বলবা তারটাই লিখবো আমি। 20 এর মধ্যে কি আছো? 15। হ্যাঁ লিখেছি 15। শেষ, টাইম শেষ, লেস দেন 1 মিনিট আছে এখন। এর মধ্যে আর কি আছো? 400 পরে যে কোনো রোল বলবা, আমি লিখে নিব। ম্যাম 402। হ্যাঁ 400 বলো। আর কেউ আছো? 400 পরে, 415 পরে কেউ আছো? ম্যাম আর 402। 402। 402 দিয়েছি। আর কেউ আছো? ম্যাম 413 দিয়েছেন। 13 দিয়েছি বাবা। এরপরে আর কেউ থাকলে বলো। হ্যাঁ, আচ্ছা আমরা 46 জন আছি, আমি সহ, মানে তোমরা 45 জন আছো। তাহলে আমি দেখবো। ঠিক আছে, আজকের মতো তাহলে তোমরা হোমওয়ার্ক গুলো একটু দেখো, এখনই লাইন কেটে যাবে, কেমন? তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু